আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প, লেখিকা সাবিলা ছবি, দ্বিতীয় সিজন, পর্ব সংখ্যা 1। আজ চীনের বেইজিং শহরে মিস্টার চেন সিং এর বিশাল বাড়ি আলোয় ঝলমল করছে। বিশাল অট্টালিকার প্রতিটি কোণ সাজানো হয়েছে চীনা ঐতিহ্যের মেলবন্ধনে। চীন চমৎকার কাগজের লণ্ঠন, রেশমি কাপড়ে মোড়ানো সজ্জা আর সুবাসী ফুলের তোড়ায় পুরো বাড়ি যেন এক স্বপ্নপুরীর রূপ নিয়েছে। অনুষ্ঠানটি কোনো সাধারণ দিন নয়। আজ ফিওনার এঙ্গেজমেন্ট। মিস্টার চেন সিং এর একমাত্র নাতনিকে চীনের বিখ্যাত বিজ্ঞানী ওয়াংলির নাতি, যে সম্ভ্রান্ত চিকিৎসক ডক্টর লিউ ঝানের সঙ্গে বাগদান বাঁধতে চলেছে। অতিথিদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ব্যবসায়ী এবং উচ্চপদস্থ ব্যক্তিরা। বাড়ির কেন্দ্রীয় হলে বিরাট এক মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এঙ্গেজমেন্ট রিং আদান প্রদান করা হবে। ফিওনা একটি লাল রেশমি চীনা চাংসম পরেছে, যার সোনালি সূচিকর্ম যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তার চুলগুলো কুন্দনের ক্লিপে বাঁধা আর কানের দুলের নকশায় সজ্জিত মুক্তগুলো তার মুখের কোমলতাকে আরও ফুটিয়ে তুলেছে, কিন্তু তার চেহারায় এক ধরনের অদ্ভুত অন্যমনস্কতা। অন্যদিকে লিউঝান সুদর্শন এবং মার্জিত মঞ্চের পাশে দাঁড়িয়ে। সে সাদা জ্যাকেট এবং কালো প্যান্ট পরে আছে, আর তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ। অতিথিরা একে একে মঞ্চের চারপাশে জড়ো হতে থাকে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। মিস্টার চেন সিং একপাশে দাঁড়িয়ে এই আনন্দ ঘন মুহূর্তটি দেখে গর্বিত, কিন্তু কেউ জানে না তার মনেও এক ধরনের দ্বন্দ্ব লুকিয়ে আছে। ফিওনার মুখে সেই অন্যমনস্ক অভিব্যক্তি যেন তাকে চিন্তিত করছে। ফিওনার স্মৃতিতে নেই কোনো দ্বিধা বা পুরনো ব্যথা, তার মনে নেই কোনো অপরিচিত অনুভূতি। সে জানে না কেন তার মন খালি খালি লাগে, শুধু এক শূন্যতা তার হৃদয়কে বেঁধে রেখেছে। 2 মাস আগে সেদিন ছিল ভোর, বাড়ির জানালা দিয়ে মিষ্টি রোদ পড়েছে, কিন্তু চেন সিং এর ঘরের ভেতর ছিল উত্তেজনা আর উৎকণ্ঠা। ফিওনাকে বাড়িতে আনার পর চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। ফিওনার জ্ঞান ফিরলে সে একটি পরিচিত ঘরে, যেখানে সূর্যের আলো মিষ্টি করে ভাসছে, সেটাতে উঠে বসে। তার চারপাশে নানা জিনিসপত্র সাজানো, কিন্তু সবকিছুই যেন ভাষা ভাষা। তার মনে হচ্ছে সে এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে, কিছুই মনে করতে পারছে না, কেবল একটা দুঃসহ শূন্যতা তার মন খুঁজে দিচ্ছে। ফিওনার চারপাশে মিস্টার চেন সিং আর মিস ঝাং উদ্বিগ্ন চেহারায় দাঁড়িয়েছিলেন। ফিওনার চোখ মেলে তাকালেও তার চোখে ছিল অস্পষ্টতা, যেন সে কিছুই মনে করতে পারছে না। সে নরম স্বরে বলল, আমি কোথায়? মিস্টার চেন সিং এগিয়ে এসে তার পাশে বসলেন। তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী, যেন তিনি কথা বলতে গিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। তুমি বাড়িতে আছো ফিওনা, সবকিছু ঠিক আছে, তুমি আমাদের কাছে ফিরে এসেছো। ফিওনা কপালে হাত রেখে চেন সিং এর নরম গলায় বললেন, তুমি অনেক বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছিলে, তোমার শরীর অনেক সময় নিয়েছে সেরে উঠতে। মিস ঝাং একটু এগিয়ে এসে বললেন, তুমি 1 বছর কোমায় ছিলে ফিওনা, আজ তুমি আমাদের কাছে ফিরে এসেছো, এটা আমাদের জন্য আশীর্বাদ। ফিওনা তাকিয়ে রইল, কিন্তু তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। এই খবর শুনে তার হৃদয়ে বড় একটি ধাক্কা খেল। 1 বছর? দুর্ঘটনা? তার মনে কিছুই আসছে না, তার মাথা যেন কুয়াশার চাদর জড়িয়েছে। কিন্তু কি হয়েছিল আমার? কেন কিছু মনে পড়ছে না? ফিওনা জিজ্ঞেস করল। তার কণ্ঠে ছিল ভয় আর বিভ্রান্তি। চেন সিং তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বললেন, তোমার মনে এখন অনেক কিছুই অস্পষ্ট লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ফিওনা তাকিয়ে রইল, কিন্তু তার হৃদয়ে কেমন একটা শূন্যতা অনুভূত হচ্ছিল। তার মনে হচ্ছিল কিছু যেন হারিয়ে গেছে, কিছু যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সে ধরতে পারছে না। চেন সিং আর মিস ঝাং তাকে সান্ত্বনা দিতে থাকলেন, কিন্তু সেই শূন্যতা আর অস্পষ্টতার ভার যেন ফিওনার হৃদয়ে এক গভীর চিহ্ন রেখে গেল। যে স্মৃতিগুলো তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু ফিওনা তা জানে না। ফিওনা ধীরে ধীরে অনুভব করল, সে যে ফিরে এসেছে, তবে তার সঙ্গে কি খালি একটা জগৎ রয়েছে, তাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে। কিন্তু এক্ষেত্রে সে কি সত্যি প্রস্তুত? দিনগুলো ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। ফিওনা অনেকটাই সুস্থ, কিন্তু তার হৃদয়ের অদ্ভুত শূন্যতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। একদিন যখন ফিওনা ভার্সিটিতে ফেরার ইচ্ছে প্রকাশ করলো, মিস্টার চেন সিং তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন ফিওনার স্মৃতি ফিরে পাওয়া মানেই তার জীবনের সব থেকে বড় ঝুঁকির মুখে পড়া। চেন সিং তাকে শান্ত গলায় বললেন, ফিওনা, আমি তোমার জন্য নতুন কিছু পরিকল্পনা করেছি। আমি চাই যে তুমি একটি নতুন ভার্সিটিতে ভর্তি হও, যেখানে তুমি সেফ থাকবে। ফিওনা কিছুটা অবাক হলেও রাজি হলো। তার মনে প্রশ্ন উঠেছিল, কেন তাকে তার পুরনো জীবনে ফিরতে দেওয়া হচ্ছে না। তবে চেন সিং এর সিদ্ধান্তকে সে কখনোই প্রশ্ন করতে সাহস পেত না। এদিকে চেন সিং ফিওনার বান্ধবী লিন আর লিয়াকে সবটা খুলে বললেন। তারা প্রথমে অবাক হয়ে গেল, কিভাবে ফিওনা তাদের থেকে এত বড় সত্যটা লুকালো।
লিন জানতে চাইল। চেনশিং দৃঢ় গলায় বললেন, এটা করতে হবে ওর ভালো থাকার জন্য। সে যদি কখনো তার আসল স্মৃতিগুলো জানে তাহলে সেটা ওর জন্য ধ্বংসাত্মক হতে পারে। আমি চাই না সেই দুঃখ আর যন্ত্রণা বয়ে বেড়াক। লিন আর লিয়া ফিওনার জন্য উদ্বিগ্ন ছিল। তারা জানতো ফিওনা কতটা স্ট্রং, তবে তারা চেনশিংয়ের কথা মেনে নিল। ফিওনা বাড়িতে দিন কাটাচ্ছিল, বই পড়া, ছবি আঁকা আর জানালার পাশে সবসময় বসে থাকতো, যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। সন্ধ্যা হলে জানালা দিয়ে তাকিয়ে থাকা ছিল তার পছন্দের কাজ। জানালার বাইরে সন্ধ্যা তারা ফিওনার মনোযোগ টানত। প্রতিদিন যখন আকাশে প্রথম তারা দেখা যেত, ফিওনার মনে এক অদ্ভুত অনুভূতি হতো। কেন জানি না, এই সন্ধ্যা তারা ভেনাস আমাকে কিছু বলতে চায়, যেন কোথাও কেউ আমায় ডাকছে। ফিওনা নিজেকেই বলতো। ভেনাসের সেই উজ্জ্বল আলো তার হৃদয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করত। সে জানতো না এই তারার সাথে তার অতীতের অদৃশ্য বন্ধন রয়েছে, আর জানতো না এই ভেনাসই তার একদিন জীবনের দিক পরিবর্তন করবে। আজকের দিনটা যেন বিশেষ রকম অদ্ভুতভাবে মনে হচ্ছিল ফিওনার কাছে। জানালার বাইরে আকাশ ছিল মেঘলা, ঠান্ডা বাতাস, গাছের পাতা দুলছিল। ফিওনার মন অস্থির ছিল, কারণ সে আজ পুনরায় ক্লাস শুরু করতে যাচ্ছে। মিস্টার চেনশিং তাকে নিয়ে যাচ্ছিলেন বেইজিংয়ের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান টিসিংহুয়া ইউনিভার্সিটিতে। ফিওনা নীরব ছিল, গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। মনের ভেতরে অজানা উত্তেজনা আর এক ধরনের অদ্ভুত শূন্যতা কাজ করছিল। ফিওনা হালকা হাসল, তবে তার চোখে এক ধরনের অদৃশ্য দুশ্চিন্তার ছাপ ছিল। বিশাল তেংহুয়া ইউনিভার্সিটির প্রবেশদ্বারে পৌঁছে ফিওনা কিছুটা বিস্মিত হয়ে গেল। বিশাল ক্যাম্পাস, সবুজ ঘাসে ঢাকা রাস্তা আর ব্যস্ত শিক্ষার্থীদের ভিড়, সবকিছু যেন তাকে এক নতুন জীবনে প্রবেশের আমন্ত্রণ জানাচ্ছিল। এখানে তোমার নতুন শুরু, তোমার যা যা প্রয়োজন সব ব্যবস্থা করেছি, আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিতে দ্বিধা করবে না, চেনশিং বললেন। ফিওনা মাথা নাড়ল। তাকে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হলো। অফিসিয়াল প্রক্রিয়া শেষ করে ফিওনাকে তার ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়। প্রথমে ক্লাসে ঢুকে ফিওনার মনে হলো সবাই তার দিকে তাকাচ্ছে। নতুন শিক্ষার্থী হিসেবে সেজন্য সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তবে তার স্নিগ্ধ ব্যক্তিত্ব আর নির্ভীক চোখ তাকে এক মুহূর্তে আলাদা করে দিল। তোমার নাম ফিওনা, তাই তো? এক মৃদু হাসি নিয়ে পাশে বসা এক মেয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, তুমি? ফিওনা জানতে চাইল। আমি সুলি। তুমি কি নতুন ভর্তি হয়েছ? ফিওনা হেসে মাথা নাড়ল। দিন শেষে ক্লাস শেষ হলেও ফিওনা ক্যাম্পাসের একটি সুন্দর ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকলো। তার চোখ আবার আকাশের সন্ধ্যা তারার দিকে চলে গেল। হঠাৎ করেই তার মনে হলো কেউ যেন তাকে দূর থেকে দেখছে, কিন্তু সে যখন চারদিকে তাকালো কেউ ছিল না। আজকের দিনটি শুরুতে অদ্ভুত মনে হলেও ফিওনা বুঝল এটি তার জীবনের নতুন অধ্যায়। যদিও তার হৃদয়ে শূন্যতার গভীরে ছায়া ছিল, তবুও সে নিজেকে এই নতুন জীবনে মানিয়ে নেওয়ার প্রস্তুত করল। ফিওনা তার নতুন জীবনের প্রথম সপ্তাহে অস্বাভাবিকভাবে স্বাভাবিক বোধ করছিল। সবকিছু বেশ মসৃণ চলছিল, কিন্তু আজকের ভূগোল ক্লাসে ঘটে গেল এক বিপত্তি। ক্লাসের শিক্ষক যখন একটি বিশেষ পাঠের ড্রাগন প্রাণী এবং ভেনাস সম্পর্কে আলোচনা শুরু করেছিলেন, যখন তিনি বললেন ড্রাগনটা অত্যন্ত শক্তিশালী এবং রহস্যময় প্রাণী, ফিওনার মস্তিষ্কে এক অদ্ভুত টান অনুভব হলো। প্রথমে সে অবাক হয়ে শুনছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার মাথায় চাপ তৈরি হলো। মনে হচ্ছিল যেন অসংখ্য স্মৃতি তার মাথায় ঘুরছে, কিছু দূরবর্তী, কিছু খুব কাছের। সে চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরল, যেন মাথার ব্যথা কমানোর চেষ্টা করছে, কিন্তু দুঃখজনকভাবে এই চাপ সহ্য করতে পারল না। এক মুহূর্তের মধ্যে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে সে বেঞ্চ থেকে পড়ে গেল। ফিওনা, এক ভয়ে ভরা গলার আওয়াজ ভেসে আসলো। একজন ছাত্র দ্রুত উঠে এসে তার কাছে ছুটে গেল। ক্লাসরুমে সবাই থমকে গেল। ফিওনা চোখের সামনে সবকিছু আবছা হয়ে আসতে লাগলো। অচেতন অবস্থায় সে অনুভব করছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। শিক্ষক তাকে দ্রুত সাহায্য করার জন্য এগিয়ে এলেন। শান্ত থাকো ফিওনা, তিনি মাথায় হাত রেখে বললেন। দীর্ঘশ্বাস নাও। কিছুক্ষণ পর ফিওনার মাথা ব্যথা কমতে শুরু করলো, কিন্তু সে এখনো মাটিতে পড়েছিল। ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা আশঙ্কায় তার দিকে তাকিয়েছিল। সে চোখ খুলে চারপাশে তাকালো, কিন্তু সবকিছু এখনো আবছা লাগছিল। মনে হচ্ছিল যেন সে একটি অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু সেই অন্ধকারের মধ্যে মাঝে মাঝে ঝলক হয়ে ভেসে উঠছিল ভেনাসের দৃশ্য, রঙিন গাছপালা, বিশাল ড্রাগন আর একটি সুদর্শন পরিচিত মুখ। হঠাৎ করে সে অনুভব করলো তার মাথা ব্যথা কমে আসছে আর পরিবেশ স্পষ্ট হয়ে উঠছে। সে বুঝতে পারলো এটা কেবল একটা অস্থায়ী আক্রমণ ছিল, তবে কেন এটা ঘটলো তা জানতে খুব আগ্রহ হচ্ছিল। ফিওনা, তুমি কেমন আছো? ক্লাসের সহপাঠী লুসি তার পাশে এসে দাঁড়ালো। আমি ঠিক আছি, ফিওনা কষ্ট করে হাসলো, কিন্তু তার মনে তখনও অশান্তির আঁচ। তাকে এভাবে ভেনাস ও ড্রাগন সম্পর্কে পড়ানোর পর মাথা ব্যথা, এটা কি কাকতালীয়, অথবা এর পেছনে গভীর কোনো কারণ রয়েছে কি? ফিওনা বাসায় ফিরে মিস ঝাং এবং মিস্টার চেনশিংকে ভূগোল ক্লাসের ঘটনা জানায়।
ফিওনার কথাগুলো শুনে তাদের দুজনের গভীর দুশ্চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন যে ফিওনার মানসিক এবং শারীরিক অবস্থার উপর বেশ চাপ পড়ছে। এরপর থেকে ফিওনার জীবনে শুরু হয় আরেকটি অদ্ভুত অধ্যায়। প্রতিদিন রাতে ফিওনা স্বপ্ন দেখতে শুরু করলো, তবে সেই স্বপ্নগুলো যেন সম্পূর্ণ আবছা। স্বপ্নে দেখা যায় একটি মুখ, ধূসর, অস্পষ্ট কিন্তু খুবই পরিচিত মনে হয়। ফিওনা যতই চেষ্টা করে ততই সেই মুখ স্পষ্ট হওয়ার বদলে আরও ঝাপসা হয়ে যায়। কখনো কখনো স্বপ্নে সে অদ্ভুত কোনো এক স্থানের ছবি দেখে, প্রশান্ত মহাসাগরের মাঝে কোনো দ্বীপ, ঝলমলে নক্ষত্রে ভরা আকাশ, কিংবা এক বিশাল ড্রাগনের ছায়া। সেই ছায়া যেন তার চারপাশে ঘুরে বেড়ায়, তাকে রক্ষা করে, আবার কখনো দূরে সরে যায়। ফিওনার মন বারবার অনুভব করছিল যে এই সব কিছু তার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, কিন্তু কিভাবে বা কেন তা সে বুঝতে পারছিল না। ফিওনা একদিন মিস ঝাংয়ের সাথে তার এই স্বপ্নের কথা শেয়ার করে। মিস ঝাং তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি হয়তো ক্লান্ত, মানসিক চাপে আছো, এজন্য এসব অদ্ভুত স্বপ্ন দেখছো। কিছুদিন ঠিকমতো বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ফিওনার মনে হচ্ছিল এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তার জীবনের কোনো গভীর রহস্য। ফিওনার শারীরিক এবং মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। তার ঘন ঘন মাথা ব্যথা, আবছা স্বপ্ন দেখা এবং অদ্ভুত স্মৃতির ঝলকানির কারণে চেনসিং গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এই অবস্থায় ফিওনার চিকিৎসা অত্যন্ত জরুরি। চেনসিং দীর্ঘ চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিলেন ফিওনার চিকিৎসার দায়িত্ব ডক্টর লিও ঝানকে দেবেন। ডক্টর লিও ঝান একজন স্নায়ু বিশেষজ্ঞ এবং মানসিক চিকিৎসায় দক্ষ। মিস ঝাং যখন অসুস্থ ছিলেন তখন লিও ঝান অত্যন্ত যত্ন এবং নিষ্ঠার সঙ্গে তার চিকিৎসা করেছেন। সেই অভিজ্ঞতা থেকে চেনসিং জানে যে ফিওনার জন্য লিও ঝানের চেয়ে ভালো ডাক্তার আর কেউ হতে পারে না। চেনসিং লিও ঝানের সঙ্গে যোগাযোগ করলেন এবং ফিওনার অবস্থা বিস্তারিত জানালেন। লিও ঝান ফিওনার রিপোর্টগুলো দেখে বলল, এটা তো শুধু শারীরিক সমস্যা নয়, মানসিক দিকটাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ফিওনার গভীর কোনো মানসিক আঘাত থাকতে পারে যা তাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমি যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করব। লিও ঝান প্রথমেই ফিওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, তাকে স্বাভাবিকভাবে তার সমস্যাগুলো প্রকাশ করতে সাহায্য করলেন। সে ফিওনার অস্বাভাবিক স্বপ্ন আর স্মৃতির ঝলকানি নিয়ে গভীর পর্যবেক্ষণ শুরু করলেন। ফিওনার পাশ থেকে ধৈর্য ধরে লিও ঝান তার চিকিৎসা চালিয়ে যেতে লাগলো। ডক্টর লিও ঝান শুধুমাত্র একজন চিকিৎসক হিসেবে নয়, একজন সহানুভূতিশীল বন্ধু হিসেবে ফিওনার পাশে দাঁড়ালো। সে ফিওনার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করলো আর তার সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে সঠিক চিকিৎসার পথ খুঁজে বের করলো। ফিওনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে লিও ঝান তার মানসিক যন্ত্রণা, ভয় এবং অস্পষ্ট স্মৃতির রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে লাগলো। সে ফিওনাকে ধীরে ধীরে তার অনুভূতিগুলো প্রকাশ করতে উৎসাহিত করত আর তাকে বুঝিয়ে বলল যে তার সমস্যাগুলোকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। লিও ঝানের ধৈর্য, যত্ন আর আন্তরিকতা ফিওনাকে ধীরে ধীরে স্বস্তি এনে দিল। ফিওনা তার অভিজ্ঞতা আর অনুভূতিগুলো লিও ঝানের সঙ্গে ভাগ করে নিতে শুরু করলো, যা তার মানসিকভাবে হালকা হতে সাহায্য করলো। এই চিকিৎসার সময় লিও ঝান আর ফিওনার মধ্যে এক ভালো বন্ধুত্ব গড়ে উঠল। ফিওনা লিও ঝানকে একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে দেখতে শুরু করলো, যাকে সে মনের কথা বলতে পারে। লিও ঝানও বুঝতে পারল ফিওনা শুধু একজন রোগী নয়, বরং এমন একজন মানুষ যার জীবনে গভীর কিছু রহস্য লুকিয়ে আছে। এই বন্ধুত্ব তাদের দুজনকে এক নতুন ধরনের বিশ্বাস আর সম্মানের জায়গায় নিয়ে গেল। মিস্টার চেনসিং নিজের ল্যাবে বসে জানালার বাইরে তাকিয়েছিলেন। আকাশের লালচে আলোর আভা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে আর মনের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। ফিওনার জন্য তিনি সর্বদা যা করেছেন সবই ছিল তার মঙ্গলের চিন্তা, কিন্তু আজ যেন তার হৃদয় দ্বিধার ভারে ভারাক্রান্ত। লিও ঝানকে তিনি জানেন দীর্ঘদিন ধরে, একজন যোগ্য ডাক্তার, দায়িত্বশীল মানুষ এবং সব থেকে বড় কথা ফিওনার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। চেনসিং বুঝতে পেরেছেন ফিওনার জীবনে একজন শক্তির ভিত্তি দরকার, যে তাকে শুধু সুরক্ষা দেবে না, বরং তাকে মানসিক স্থিরতা এনে দেবে। অতবার গভীর শ্বাস নিয়ে তিনি লিও ঝানকে ল্যাবে ডেকে পাঠালেন। লিও ঝান তার প্রস্তাব শোনার পর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার চোখে আনন্দ আর বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। আমি তো স্যারের কাছে এমন কিছু আশাই করিনি, লিও ঝান ধীরে ধীরে বলল। তবে সত্যি বলতে আমি ফিওনাকে অনেকদিন ধরে আমার হৃদয়ের খুব কাছের মানুষ ভাবি। চেনসিং মাথা নাড়লেন। আমি জানি ঝান, তাই তো আজ তোমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছি। ফিওনা তোমার মতো একজন মানুষের সঙ্গে সুখী হতে পারবে, তবে সিদ্ধান্তটা তার নিজের হবে। আমি কখনোই তাকে বাধ্য করব না। লিও ঝান কৃতজ্ঞতার সঙ্গে মাথা নত করল। স্যার, আপনি যা করছেন তা শুধুই ফিওনার মঙ্গলের জন্য। আমি কথা দিচ্ছি আমি তাকে কখনো কষ্ট দেব না। চেনসিং তার কাঁধে হাত রাখলেন। আমার ফিওনা অনেক কষ্ট পেয়েছে ঝান, আমি চাই সে যেন হাসতে পারে আবার। তুমি কি পারবে তার জীবনে সেই হাসি ফিরিয়ে আনতে? লিও ঝান মৃদু হেসে বলল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব স্যার।
তবে ফিওনার সামনে এই প্রস্তাব পেশ করা এত সহজ হবে না, চেনশিং তা জানতেন। রাতের খাবার টেবিলে তিনি বেশ কিছুক্ষণ নীরব রইলেন। ফিওনার ম্লান মুখের দিকে তাকিয়ে তার বুক মোচড় দিয়ে উঠল। অবশেষে তিনি কথা শুরু করলেন। ফিওনা, তোমার কথা আমি সবসময় ভাবি। তোমার জীবনে যদি এমন একজন থাকে যে তোমার পাশে দাঁড়াবে, তোমার যত্ন নেবে, তাহলে আমি আমার মনে শান্তি পাবো। আমি লিও ঝানের কথা ভাবছি। তুমি কি বলো? ফিওনা স্তম্ভিত হয়ে চেনশিং এর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, গ্র্যান্ডপা, এ কি বলছো তুমি? আমি এখন এসব কিছু ভাবতে পারছি না। চেনশিং তার হাতটি ধরে বললেন, বুঝতে পারছি ফিওনা, কিন্তু ভাবনা থেকে পালিয়ে গেলে চলবে না। সময় নিয়ে ভেবে দেখো, ঝান তোমার জন্য সঠিক মানুষ হতে পারে। ফিওনা অসহায়ভাবে তার গ্র্যান্ডপার দিকে তাকিয়ে রইল, কিছু বলল না, যেন মনের দ্বিধায় পড়ে গেল। গভীর রাত। ফিওনা নিজের ঘরে বসে জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে। তার ভিতরে চলছে এক অদ্ভুত টানাপোড়েন। মিস্টার চেনশিং এর কথাগুলো তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে। ফিওনা, আমি জানি তুমি রাজি হতে চাও না, কিন্তু আমার কথা একটু ভেবে দেখো। আমি কি চিরকাল তোমার পাশে থাকতে পারবো? আমার তো এখন অনেক বয়স হয়েছে। আমার যদি কিছু হয়ে যায় তোমার কি হবে? তুমি কি একা একা এই বড় পৃথিবীতে চলতে পারবে? চেনশিং এর কণ্ঠে ছিল গভীর দুঃখের আভা। ফিওনা সেই মুহূর্তে কোনো কথা বলতে পারেনি, কিন্তু তার বুকটা মোচড় দিয়ে উঠেছিল। আমি চাই তোমার জীবনে এমন একজন মানুষ থাকুক যে তোমার পাশে থাকবে। লিউঝান খুব ভালো ছেলে, সে তোমার যত্ন নেবে, তোমাকে সুখী রাখবে। আমি যদি তাকে তোমার কাছে রেখে যেতে পারি, আমি মরেও শান্তি পাবো। ফিওনা ধীরে ধীরে জানালার কাছ স্পর্শ করলো। মনের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব। সে কখনই চায়নি এমন কিছু করতে যা তার ইচ্ছার বিরুদ্ধে হোক। কিন্তু গ্র্যান্ডপা, তার কথাগুলো। চেনশিং তাকে আরো বোঝানোর চেষ্টা করেছিলেন। ফিওনা, তুমি কি জানো তোমার বাবা মাকে হারানোর পর আমি তোমাকে কেমন করে বড় করেছি? তুমি আমার জীবনের সবকিছু, কিন্তু আমি আজ খুব অসহায়। তোমার ভবিষ্যৎ চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তুমি কি চাইবে আমি দুশ্চিন্তায় মারা যাই? এই কথাগুলো ফিওনার হৃদয়কে ভেঙে দিয়েছে। তার চোখে পানি চলে এসেছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, গ্র্যান্ডপা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি সত্যিই জানি না আমি এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা। চেনশিং ধীরে ধীরে উঠে এসে ফিওনার পাশে বসলেন। তার হাতে হাত রেখে বললেন, আমি জানি তুমি স্ট্রং গার্ল। আমি জানি তুমি আমাকে হতাশ করবে না। সেই রাতে ফিওনা ঘুমাতে পারেনি। তার মনের মধ্যে চলেছিল অসংখ্য প্রশ্ন। শেষ পর্যন্ত যেন নিজের পরাজয় মেনে নিল। পরদিন সকালে চেনশিং এর সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, গ্র্যান্ডপা, আমি তোমার কথায় রাজি, তবে আমি বুঝতে পারছি না এটা ঠিক হবে কিনা। চেনশিং ফিওনাকে জড়িয়ে ধরলেন। তার মুখে তৃপ্তির একটা হাসি ফুটে উঠল। তোমার এই সিদ্ধান্ত আমাকে শান্তি দেবে ফিওনা, তুমি ঠিক করেছো। ফিওনা তার চোখ বন্ধ করলো। এই মুহূর্তে তার মন শূন্য, তবে সে জানে এই শূন্যতা তাকে একাই ভেসে থাকতে হবে। ফিওনার চোখ খুলল। অতীতের ভাবনা থেকে বাস্তবতায় ফিরল। বিয়ের আংটি বদলের মুহূর্তটা যেন সময়ের স্রোতকে থামিয়ে দিয়েছে। সাজানো অডিটোরিয়ামে উপস্থিত সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। আলো আধারিতে ফিওনা যেন কোনো স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে। তার মনে গভীর স্মৃতি আর বর্তমানে মিশ্র এক অদ্ভুত কোলাহল তৈরি হয়েছে। লিন আর লিয়া একটু দূর থেকে ফিসফিস করে ফিওনাকে ডাকছিল, ফিওনা, তোর পালা। ফিওনা একটু চমকে উঠল। তার চোখ যেন বাস্তবতায় ফিরে এলো। সামনে দাঁড়ানো লিও ঝানের মুখে এক ধরনের স্নিগ্ধতা। তার হাতে ছোট্ট মখমলের বক্সে রাখা আংটি ঝিকমিক করছে। লিও ধীরে ধীরে ফিওনার হাত ধরে বলল, ফিওনা, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সবসময় আগলে রাখবো। তারপর সে ফিওনার হাতের দিকে আংটিটি এগিয়ে দিল। পুরো হলরুম নিস্তব্ধ। একমাত্র আংটি পরানোর মুহূর্তে মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। ফিওনা দেখলো তার হাতের অনামিকায় আংটিটি ঠিকঠাক বসে গেছে, কিন্তু তার নিজের পালা যখন এলো তার হাত কাঁপতে শুরু করলো। বুকের ভেতর এক অজানা শূন্যতা তাকে যেন আচ্ছন্ন করে ফেলছিল। সে যখন লিওজানের আঙুলে আংটি পরাতে গেল, তার হাত থেকে সেটা মাটিতে পড়ে গেল। পুরো হল জুড়ে শ্বাসরুদ্ধকর নীরবতা। ফিওনা বিব্রত হয়ে তাড়াতাড়ি আংটিটি তুলল। এবার তার হাত আরো বেশি কাঁপছিল। লিওজান মৃদু হাসি দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? ফিওনা কিছু না বলে মাথা নাড়ল। এরপর কাঁপা কাঁপা হাতে আংটিটি পরিয়ে দিল লিওজানের অনামিকায়। মুহূর্তটি সম্পূর্ণ হতেই সবাই হাততালিতে ফেটে পড়ল, কিন্তু ফিওনার মন যেন দূর কোথাও আটকে ছিল। অজানা কোনো ডাকে ফিওনা হাসার চেষ্টা করলো, কিন্তু তার চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি। লিন আর লিয়া তার পাশে এসে দাঁড়ালো। একমাত্র ওরাই জানে যে এই হাসির পেছনে কতটা লড়াই লুকিয়ে আছে। ভেনাসের এলডর রাজ্য। জেসপার বসে আছে তার বিশাল কক্ষে। চারপাশে জ্বলজ্বলে স্ফটিকের আলো, কিন্তু তার মনের অন্ধকার ছাপিয়ে গেছে এই আলোকময় পরিবেশকে। ফিওনাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার সেই মুহূর্তটি বারবার মনে পড়ছে। এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরেছে। তার ভেতরে আগুন জ্বলছে, যা সে প্রতিহত করার চেষ্টা করছে। সেদিন যখন ফিওনা চোখের দিকে তাকিয়েছিল, তার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন ফিকে হয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পুরো দ্বীপটা ধ্বংস করে দিতে, কিন্তু তার মন বলল, না, এ অন্যায়। কারণ সেই দ্বীপে ছিল ছোট্ট লিটল অ্যাঞ্জেল সিলভেরা। সেই নিষ্পাপ সত্তার জন্যই নিজেকে দমিয়ে রাখে জেসপার।
এথিরিয়ান, আলবিরা আর থারিনিয়াস দ্বীপে পৌঁছানোর পর জ্যাসপার পৃথিবীকে বিদায় জানিয়ে তাদের সাথে ভেনাসে ফিরে আসে। ফিরে আসার আগে প্রশান্ত মহাসাগরের কাছে দাঁড়িয়ে তার হাতে থাকা ফিওনার লকেটটি সেই গভীর পানিতে ছুঁড়ে ফেললো। মনে মনে বলল, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, তোমার মস্তিষ্ক থেকে আমার সব স্মৃতি মুছে দিয়েছি। এই মহাবিশ্বে আমি বিলীন হয়ে গেলেও তুমি সুখে থাকো হামিংবার্ড। ভেনাসে ফিরে আসার পর জ্যাসপার আগের মতো নেই। এলডর রাজ্যের সকলে তার বিষণ্ণ অবস্থা থেকে উদ্বিগ্ন। রাজা গুরুত্বপূর্ণ কোনো কাজে সে করছে না, খাবার, পানি, এমনকি বিশ্রাম নেওয়া ভুলে গেছে। দিনরাত কেবল তার কক্ষের এক কোণে চুপচাপ বসে থাকে। তার কক্ষের জানালা দিয়ে ভেনাসের উজ্জ্বল আকাশ দেখে যায়, কিন্তু জ্যাসপার চোখের সামনে এখনো ভাসে ফিওনার মুখ। তার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু যেন একটি মুদ্রার দুপিঠ, যা থেকে জ্যাসপার মুক্তি পেতে চায় কিন্তু পারছে না। তার চারপাশে রাজ্যের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ সাহস করে তার কাছে আসছে না। এলডর রাজ্যের এই রাজপুত্রের গর্জন একসময় শত্রুকে কাঁপিয়ে দিত, কিন্তু আজ তার নীরবতায় যেন সবার হৃদয় আতঙ্ক ঢেলে দিচ্ছে। জ্যাসপার জানে সে ফিওনাকে ফিরে পেতে চায় না, কিন্তু তার মনের গভীরে এক শূন্যতা বারবার তাকে টেনে নিয়ে যায় সেই পৃথিবীর দিকে, যেখানে তার হৃদয় প্রথমবার কোনো মানবীর জন্য স্পন্দিত হয়েছিল। জ্যাসপার গভীর চিন্তামগ্ন। তার কক্ষে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ করে অ্যাকোয়ারা দরজার সামনে এসে দাঁড়ায়। অ্যাকোয়ারার চেহারা দেখেই বোঝা যায় কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। প্রিন্স, অ্যাকোয়ারার নীরবতা ভেঙে বলল, ফিওনার এঙ্গেজমেন্টের খবর পেলাম। জ্যাসপার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না তার হামিংবার্ড অন্য কারো হতে যাচ্ছে। এটা কি করে সম্ভব? তার কণ্ঠে অসন্তোষ আর অবিশ্বাস স্পষ্ট। আমি জানি না, এই খবর আপনার জন্য কঠিন, কিন্তু আপনি তো জানেন আমি কখনো মিথ্যা বলিনি। আমি খোঁজ নিয়ে নিশ্চিত করেছি, অ্যাকোয়ারা বলল। জ্যাসপারের মুখে বিষণ্ণতার ছাপ পড়ল। মনে হচ্ছিল যেন কেউ তার হৃদয় গভীরভাবে ছুরি চালিয়েছে। ফিওনা অন্য কারোর সাথে বিয়ে, তার সাথে বাসর রাত, এসব ভাবতেই তার ভেতরে যেন কেমন আগুন জ্বলে উঠল। সে জানত ফিওনা থেকে দূরে থাকার সিদ্ধান্তটা ঠিক ছিল। সে ভেবেছিল ফিওনা ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু এই খবর শোনার পর তার আত্মা যেন বিদ্রোহী হয়ে উঠল। কিন্তু কেন? কিভাবে? সে কি সত্যি ভুলে গেছে আমাকে? জ্যাসপার নিজেকে প্রশ্ন করতে লাগলো। অ্যাকোয়ারা নীরবে দাঁড়িয়ে রইল। সে জানত জ্যাসপার নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তার মনের অস্থিরতা স্পষ্ট। জ্যাসপার উঠে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠছে। মনে হচ্ছিল পুরো ভেনাস কেঁপে উঠবে তার ক্রোধে। আমি নিজে দেখব, আমাকে পৃথিবীতে যেতে হবে, আমি এটা মেনে নিতে পারছি না। অ্যাকোয়ারা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার তখন তার নিজের রাগ আর ক্ষোভের পাগল প্রায়। আমি কি সাইকো হয়ে গেছি? কেন মনে হচ্ছে তাকে হারানোর চেয়ে আমি আর পৃথিবী ধ্বংস করাও সহজ হবে? জ্যাসপার তার পায়চারি থামালো। সে জানে এই যন্ত্রণা তার নিজের সৃষ্টি, কিন্তু ফিওনাকে অন্য কারো পাশে ভাবাটা যেন তার জন্য অসহ্য হয়ে উঠল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিল না। তার হৃদয়ে যেন আগুন জ্বলেছে। সে দ্রুত বেরিয়ে পড়তে গিয়ে অ্যাকোয়ারার সামনে এসে দাঁড়ায়। প্রিন্স, আপনি কোথায় যাচ্ছেন? অ্যাকোয়ারা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে। পৃথিবীতে। জ্যাসপারের উত্তর সংক্ষিপ্ত এবং স্পষ্ট। এমন সময় খবরটা ড্রাকনিসের কানে পৌঁছে। সে তৎক্ষণাৎ জ্যাসপারকে থামাতে আসলো। জ্যাসপার, তুমি সেখানে যেতে পারবে না। জ্যাসপার অগ্নিশর্মা হয়ে উঠল। কেন না? আমি ফিওনাকে অন্য কারো হতে দিতে পারি না, সে শুধু আমার। ড্রাকনিস অনেক চেষ্টা করলেও জ্যাসপারের দৃঢ় সংকল্পকে নাড়াতে পারল না। তুমি জানো পৃথিবীতে গেলে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে, তুমি নিজের শক্তি হারাবে। কিন্তু জ্যাসপার কিছুতেই শুনেনি। তার মাথায় রক্ত উঠেছে এবং সমস্ত নিয়ন্ত্রণ যেন তার হাতের বাইরে চলে গেছে। সে অল্প সময়ের জন্য ড্রাগন রূপ ধারণ করে অগ্নিশিখা প্রবাহিত করতে লাগলো। আকাশে গর্জন শুরু হলো। ভেনাসের চারপাশে আকাশে আগুনের গোলা উড়ে যেতে লাগলো। তার চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে উঠল। আজ যদি আমি পৃথিবীতে যেতে না পারি, তাহলে আমি ভেনাসকেই ধ্বংস করে দেব। জ্যাসপারের কণ্ঠ থেকে বেরিয়ে আসা কথা যেন ভেনাসের প্রতিটি কোণায় পৌঁছে যায়। ড্রাকনিস দেখল জ্যাসপার যেন দুঃস্বপ্নের মধ্যে প্রবেশ করেছে। সে দেখছিল রাজ্যের সব ড্রাগন তার দিকে তাকিয়েছে, কিছুটা আতঙ্কিত, কিছুটা উদ্বিগ্ন। মাই সন, থামো। ড্রাকনিস আবার চেষ্টা করলো। এভাবে কিছুই লাভ হবে না, তোমাকে আর কতবার বোঝাবো। কিন্তু জ্যাসপারকে থামানো সম্ভব ছিল না। তার রাগ এবং হতাশার আগুন পুরো এলডর রাজ্যে ছড়িয়ে পড়ছিল। সে তার যন্ত্রণা, হতাশা এবং প্রেমকে একত্রিত করে আগুনের বিশাল আক্রমণ চালিয়ে যেতে লাগলো, যেন পৃথিবী তার একমাত্র লক্ষ্য। জ্যাসপার জানে যদি সে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যায়, তাহলে তার জন্য যা অপেক্ষা করছে সেটি শুধুই ধ্বংস। কিন্তু তার হৃদয়ের গভীরে তার হামিংবার্ডের জন্য সেই ধ্বংসের পথই বেছে নিতে চাইল। জ্যাসপার নিজের আবেগের তাড়নায় পুরো ভেনাসকে জ্বালিয়ে দিচ্ছিল, আর আগুনের আক্রমণ একের পর এক সৃষ্টি করছিল ভয়াবহতা। আর রাজ্যের প্রতিটি ড্রাগন সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ছিল। ড্রাগনিস জানতো তাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সে রাজ্যের সমস্ত ড্রাগনদের জরুরি সভায় ডাকলেন।
শোনো, আমাদের প্রিয় রাজ্যের নিরাপত্তার জন্য জ্যাসপারকে থামানো খুবই জরুরি। তার ক্রোধ আমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে। ড্রাগনরা একত্রিত হয়ে সভায় আসে। প্রতিটি ড্রাগনের চোখে ছিল উদ্বেগ ও হতাশার ছাপ। কিভাবে তাকে থামানো যাবে? একজন ড্রাগন জিজ্ঞেস করে। ড্রাকনিস তাদের উদ্দেশ্যে বলে, আমাদের পরিকল্পনা করতে হবে। আমাদের শক্তি একত্রিত করে জ্যাসপারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সে যে পথে চলেছে তাতে শুধু নিজের ক্ষতি করবে না, বরং পুরো ভেনাসকেও ধ্বংস করবে। ড্রাগনদের মধ্যে গুঞ্জন শুরু হলো। কিছু ড্রাগন তোয়ালে তুলে নেবার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু সে তো আমাদের সবার মধ্যে সবথেকে শক্তিশালী। অন্য একজন ড্রাগন শঙ্কা প্রকাশ করে। ঠিক আছে, ড্রাকনিস নির্ধারিত কণ্ঠে বলেন, আমাদের শক্তি এবং একতা নিয়ে কাজ করতে হবে। আমরা যদি একত্রিত হই তাহলে তাকে থামাতে পারি, তবে হয়তো আমরা ভেনাসকে রক্ষা করতে পারবো। তবে জ্যাসপারের আগুনের আক্রমণের তীব্রতা বেড়ে চলছিল। চারপাশের পরিবেশ পুড়ে যাচ্ছিল এবং তার ক্ষোভের ফলে সৃষ্ট ধোঁয়া আকাশে উড়ে পড়ছিল। ভেনাসের নীল আকাশ আজ কালো এবং ধূসর হয়ে উঠেছিল। জ্যাসপারের চোখে লাল অগ্নি ক্রমাগত আরো প্রজ্বলিত হচ্ছিল, যেন তার অভ্যন্তরীণ ক্ষোভের সাথে এক হয়ে যাচ্ছে। কিন্তু ড্রাকনিস এবং অন্যান্য ড্রাগনরা বুঝে গিয়েছে, এই যুদ্ধে তাদের একতা ও সাহসী হবে মূল হাতিয়ার। তারা মিলে প্রস্তুতি নিতে থাকে জ্যাসপারকে থামানোর জন্য। তাদের সমন্বিত শক্তির প্রয়োজন ছিল। ড্রাকনিস ল্যাবে এক তীব্র চাঞ্চল্য ছিল। বিজ্ঞানীরা দ্রুত ভিন্ন উপকরণ প্রস্তুত করছিল, কারণ তারা জানতো জ্যাসপার যদি এভাবে ধ্বংসাত্মক হয়ে থাকে তবে তাকে থামানোর জন্য বিশেষ কিছু তৈরি করতে হবে। ড্রাকনিসের নির্দেশে তারা একটি নতুন কেমিক্যাল তৈরি করেছে, যা জ্যাসপারের ড্রাগন শক্তিকে কমিয়ে দিতে সক্ষম। কেমিক্যালটির নাম ছিল ড্রাকনিক ফিজিক্যাল রিজার্ভ, যা মূলত ড্রাগন শক্তিকে শোষণ করে এবং তাদের মেটাবলিজমে একটি ভারসাম্যহীনতা তৈরি করে। এর উপাদান ছিল নির্দিষ্ট রাসায়নিকগুলি, যা শুধুমাত্র ড্রাগনের দেহে প্রবাহিত হলে তার শক্তি কমিয়ে দেয়। এটি অত্যন্ত বিপজ্জনক, একজন বিজ্ঞানী বলল। যদি এটি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তবে জ্যাসপারের মৃত্যু হতে পারে। তবে আমাদের কোনো বিকল্প নেই, ড্রাকনিস সংকল্প সঙ্গে বললেন। জ্যাসপার আমাদের রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের তাকে থামাতে হবে। যেমনই প্রস্তুতি সম্পন্ন হলো, ড্রাকনিস নেতৃত্বে অন্যান্য ড্রাগনরা বিশাল ড্রাগন রূপে পরিণত হলো। তারা বিশাল শিকল প্রস্তুত করলো, যা বিশেষ কেমিক্যালে প্রলোভিত। তাদের লক্ষ্য ছিল জ্যাসপারের শক্তিকে অবরুদ্ধ করা। জ্যাসপার তখন পুরো ভেনাসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ চারপাশের ড্রাগনরা তাকে তীব্র গতিতে ছুটে আসতে শুরু করলো। জ্যাসপারের তীব্র গর্জন শোনা গেল। জ্যাসপার, ড্রাকনিস ডাক দিল, তুমি আমাদের রাজ্যের জন্য বিপদ ডেকে আনছো। ড্রাগনরা একসঙ্গে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। তাদের শক্তি এবং সমন্বিত প্রচেষ্টা দিয়ে তারা তাকে আক্রমণ করলো। বিশাল শিকলটি জ্যাসপারের শরীরে লেপ্টে গেল। জ্যাসপার গর্জন তুলে শিকল ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু কেমিক্যালের প্রভাবে তার শক্তি কমিয়ে দিয়েছিল। ধীরে ধীরে সে মানবরূপে পরিণত হলো, কিন্তু শিকলটি তখনও তার শরীরে ছিল। এটি অসম্ভব, জ্যাসপার চিৎকার করে বলল, ড্রাকনিস, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি এই ভেনাসের প্রিন্স, আমি গোটা রাজ্যের প্রিন্স। ড্রাকনিস এবং অন্যান্য ড্রাগনরা শিকলটি আরো শক্ত করে ধরল। জ্যাসপার অবিশ্বাস্যভাবে চেষ্টা করে গেল, কিন্তু তার শক্তি আর সেই আগের মতো ছিল না। এথেরিয়ান, আলবিরা, থারেনিয়াস এবং অ্যাকোয়ারা সবকিছু দেখছিল। তাদের চোখের কোণে জল। এথেরিয়ানের চোখ দিয়ে রক্ত অস্ত্র পড়তে লাগলো। চ্যাসু ভাই, আমরা তোমাকে ভালোবাসি, এথেরিয়ান বলল, তার গলা ভেঙে আসছে। আমরা চাই না তুমি এতটা কষ্ট পাও। থারেনিয়াস মুখ লুকাতে লাগলো, আর অ্যাকোয়ারা শ্বাসরুদ্ধ হয়ে বলল, এভাবে শেষ হবেন না, আমাদের একত্রিত হতে হবে, আমরা আপনাকে শান্ত করব। ড্রাকনিসের চোখেও জল জমে গিয়েছে। সে বুঝতে পারছিল তার পুত্রের অবস্থা সত্যিই করুণ। আমি তোমার কখনো ক্ষতি চাইনি মাই সান, ড্রাকনিস বলল, তুমি আমার জন্য আর এই গোটা ভেনাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। ড্রাকনিসের ঘোষণা শোনার পর ভেনাসের রাজ্যে শোকের ছায়া পড়ে গিয়েছিল। সমস্ত ড্রাগন একত্রিত হয়ে মর্মাহত হয়ে শুনতে লাগলো, তাদের প্রিয় প্রিন্সকে বন্দী করা হয়েছে একটি বিশেষ কাচের বক্সে, যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত পরিবেশ। ড্রাকনিস জানিয়ে দিলেন, এটি কেবল উপায় যাতে আমরা আমাদের রাজ্যকে রক্ষা করতে পারি, আর আমার পুত্রকেও। বক্সটি ছিল প্রায় 2 মিটার উঁচু এবং 1 মিটার চওড়া, স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যা স্বয়ংক্রিয়ভাবে তার অভ্যন্তরীণ পরিবেশকে নিয়ন্ত্রণ করত। বক্সের ভিতরে একটি বিশেষ কেমিক্যাল প্রলেপিত করা আছে, যার নাম ছিল ট্রাঙ্কুলিন 9, যা ড্রাগনের মেটাবলিজমকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দেয় এবং তাদের শক্তি ও ক্ষতিপূরণ ক্ষমতা হ্রাস করে। এই কেমিক্যালটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছিল, যাতে মূলত উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল ড্রাগনের দেহ থেকে সংগৃহীত প্রোটিন এবং একাধিক রাসায়নিক উপাদান। যখন একটি ড্রাগন এর সঙ্গে যোগাযোগ করত তখন এটি দ্রুত তার শক্তি শোষণ করে নিত।
বক্সটি যখন তৈরি করা হলো একটি বিশাল সিলিন্ডার আকারে, যার ভেতরে কোনো আলো প্রবাহিত হতো না। এটি সম্পূর্ণ অন্ধকার ছিল, যা জেসপারের মনোযোগকে আরও নিবদ্ধ করতে সহায়ক হবে। বক্সের উপর একটি ডিভাইস লাগানো ছিল যা জেসপারের শ্বাস প্রশ্বাসের গতিবিধি ও হৃদস্পন্দনকে মনিটর করবে। ড্রাকোনিস জানালেন, 1 বছর জেসপারকে এখানেই থাকতে হবে। সে যদি তার অবস্থার নিয়ন্ত্রণ করতে পারে তবে তাকে মুক্ত করা হবে। জেসপারকে যখন শিকল ধরে বক্সের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল তখন সে হতাশা ও বিষণ্ণ হয়ে পড়েছিল। ড্রাগন রূপের শক্তি তার মধ্যে ছিল, কিন্তু সে জানতো এখন তার কিছুই করার নেই। আমাকে এখানে বন্দি করবেন না, সে ভয়ঙ্করভাবে গর্জন করল, কিন্তু ড্রাকোনিসের দৃঢ় মনোভাব তাকে বাধা দেয়। এটি আমাদের সবার নিরাপত্তার জন্য। তুমি যদি সত্যি আমাদের সবার ভালো চাও তবে আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমার নিজের পুত্র বলে আমি তোমাকে ছাড় দেব না। মনে রেখো, আমি এখনো ভেনাসের ড্রাগন কিং ড্রাকোনিস। বক্সের ভেতর গিয়ে জেসপার বুঝতে পারল এ যেন এক অন্ধ কুঠুরি, যেখানে তাকে নিখুঁজভাবে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো। কেমিক্যালের প্রভাব তাকে ধীরে ধীরে ঘুমের রাজ্যে নিয়ে যাচ্ছিল, কিন্তু মনোযোগের নেশা তাকে পাগল করে দিচ্ছিল। ড্রাকোনিসের ঘোষণা ভেনাসের রাজ্যে সবাইকে একত্রিত করে ফেলেছিল। সবাই তাকে সমর্থন করতে প্রস্তুত ছিল, কিন্তু তারা জানত প্রিন্স বন্দী হলে তাদের নিজেদের নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। এখন কেবল সময়ের অপেক্ষা।